ভোর 6:30। মাঘ মাসের আকাশে দুধের স্বরের মতো লেগে রয়েছে কুয়াশা। নিজের স্কুটিতে বেশ দ্রুত বেগে থানায় যাচ্ছিল শুভেচ্ছা চৌধুরী। বছর খানেক আগে কলিপুর থানায় সাব ইন্সপেক্টর পদে সে যোগ দিয়েছে। আজ সকাল 7:30 থেকে মিটিং। বরাবরের সময়ানুবর্তী শুভেচ্ছা থানায় পৌঁছে যেতে চায় 7টার মধ্যেই। এখন রাস্তা বেশ ফাঁকা, মাঝে মধ্যে দু একটা প্রাইভেট গাড়ি, লরি, স্কুটার, বাইক এসব যাচ্ছে। ফাঁকা রাস্তায় স্কুটি চালাতে চালাতে একটা অদ্ভুত দৃশ্য দেখে একটু বিস্মিত হয় শুভেচ্ছা। রাস্তার মাঝে কে যেন শুয়ে আছে। কেন? কেউ অসুস্থ হয়ে পড়ল নাকি? দ্রুত বেগে রাস্তাটুকু পেরিয়ে স্কুটিটা থামায় শুভেচ্ছা। এক তরুণ পড়ে আছে উপুর হয়ে, পরনে জিন্সের প্যান্ট, হালকা বাদামি টি শার্ট। মাথার একপাশ থেকে রক্ত বেরিয়ে তার নাক, মুখ এবং রাস্তার কিছুটা থক থক করছে। চোখ বুলিয়েই শুভেচ্ছা বুঝতে পারল ঘটনাটা খুব বেশিক্ষণ আগের নয়। রক্তের রং এখনও টাটকা। ছেলেটার নাকের কাছে হাত এনে দেখে সে। মনে তো হচ্ছে এখনো প্রাণ আছে, হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। মোবাইল বের করে পরপর ফোন করতে থাকে শুভেচ্ছা। হ্যালো, রাজারাম হসপিটাল, কলিপুর হাসপাতালে ফোন করার পরে ওসি প্রণব গড়াইকেও ফোন করে সব জানায়। চারপাশে ততক্ষণে অল্প স্বল্প কৌতূহলী জনতা ভিড় করতে শুরু করেছে। ছেলেটার বেশ কয়েকটা ছবি তুলে নিল শুভেচ্ছা। তারপর ভালো করে ওর জামা প্যান্টের পকেটগুলো দেখল। অদ্ভুত ব্যাপার, পকেটে কিচ্ছু নেই, না মানি ব্যাগ, না মোবাইল, না কোনো আইডেন্টিটি কার্ড। গলায় কোনো চেন কিংবা হাতেও কোনো আংটি, ঘড়ি কিচ্ছু নেই। এই অদ্ভুত বিষয়টা নিয়ে ভাবতে ভাবতেই অ্যাম্বুলেন্স এসে গেল। সাবধানে তুলবেন, অনেকটা। অ্যাম্বুলেন্সে তোলার সময় ভালো করে ছেলেটার মুখটা দেখল শুভেচ্ছা। বয়স খুবই কম, 26-27-এর বেশি হবে না। লম্বায় অন্তত 5-8 কি 9 হবে। খেলোয়াড় সুলভ চেহারা, শরীরে কোথাও এতটুকু মেদ নেই। রক্তে মুখ মাখামাখি, একটা চোখ ফুলে আছে ঢোলের মতো। নমস্কার, আমি দেবস্মিতা। রহস্য, রোমাঞ্চ, ভৌতিক আর আরও নানা জনের গল্প আপনাকে শোনাই আমরা, টিম মরিচিকা। আপনি যদি লিখতে ভালোবাসেন আর সেই লেখা যদি শুনতে চান আমাদের কণ্ঠে, তাহলে আপনার লেখা গল্প অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদের মেল আইডিতে। লেখা পাঠানোর সমস্ত ডিটেলস রইল ডেসক্রিপশন বক্সে। এবার আজকের গল্পের কথায় আসি। আচ্ছা, রাস্তাঘাটে এত যে দুর্ঘটনা ঘটে, সেগুলো আদৌ দুর্ঘটনা কিনা তা কি আমরা জানতে পারি? কোনটা আদৌ দুর্ঘটনা আর কোনটা সাজানো, সেটা কি সত্যি জানা যায় সব সময়? যে পরিচয়বিহীন মানুষগুলো হাসপাতালের খাতায় থেকে যায় ডাম্প রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম হিসেবে, কেমন হয় তাদের গল্পগুলো? আজকের গল্পটি আমরা 2টি পর্বে ভাগ করেছি। লেখিকা ঋতুপর্ণা রুদ্রের গোয়েন্দা গড়াই সিরিজের কাহিনী অন্ধকারের উৎস হতের প্রথম পর্ব শোনাবো আজ। শুনতে থাকুন। আর হ্যাঁ, গল্প শুরুর আগে সাবস্ক্রাইবটা করে দিতে ভুলবেন না যেন। কেমন? শুরু করছি আজকের গল্প, লেখিকা ঋতুপর্ণা রুদ্রের কাহিনী অন্ধকারের উৎস হতের প্রথম পর্ব। এমার্জেন্সিতে ডাক্তারকে দেখে মুখে হাসি ফোটে শুভেচ্ছার। ঝুমুর এই হাসপাতালের হাউস স্টাফ, নাইট ডিউটি ছিল, এখনও বাড়ি যায়নি। ঝুমুর আর শুভেচ্ছা দুজনে স্কুলবেলার বন্ধু। প্রাথমিক চিকিৎসা সামলে ঝুমুর এগিয়ে আসে বন্ধুর দিকে। মাথায় অনেকগুলো স্টিচ পড়েছে রে,
অবস্থা খুব একটা ভালো বুঝলাম না। আমি আপাতত একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, তবে কেসটা ডক্টর অরবিন্দ বসু দেখবেন। মনে হচ্ছে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। সিটি স্ক্যান আর আরও কিছু টেস্ট হবে। তুই একটা কাজ কর না, আর একটু থেকে ডক্টর বসুর সঙ্গে কথা বলে যা। আসলে আমার ডিউটি অফ হবে তো এবার, আমি বেরোবো। আয়, পরে কথা হবে। বেলা 3টে নাগাদ থানার একটা ঘরে বসে টিফিন খাচ্ছিল শুভেচ্ছা। প্রণব স্যারের কথা শুনে ডক্টর বসু এসে পৌঁছানো পর্যন্ত সে হাসপাতালেই অপেক্ষা করেছিল, তাই মিটিংয়ে আর থাকা হয়নি। কি আর করা, খেয়ে উঠে মিনিটস দেখে নিতে হবে। কি রে, খবর কি? এতক্ষণে খাচ্ছিস? মাথা তুলে শুভেচ্ছা দেখল ইন্সপেক্টর কবির সান্যাল ঘরে ঢুকছেন। কবিরদা, আমার থেকে একটু খান। না না, তুই খা। আচ্ছা বলছি, সেই ছেলেটার খবর কি রে? খুব একটা ভালো নয় জানেন, মানে খুব অবাক লাগছে। ছেলেটার আইডেন্টিটি কিছু জানা গেল না, পকেটে কিচ্ছু নেই। যেন যেন কেউ চায় না ছেলেটার পরিচয় জানাজানি হোক, বা ও নিজেই সব বাড়িতে রেখে কোনো গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। আত্মহত্যা করতে চাইলে পকেটে অ্যাটলিস্ট সুইসাইড নোট থাকার কথা। হয় সব জিনিস চুরি হয়ে গিয়েছে, না হলে কেউ ওর পরিচয় মোছার চেষ্টা করে মেরে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে। কিন্তু ছেলেটা তো মরেনি। এখন প্রশ্ন হলো যে খুনি ওকে না মেরে আধমরা করে গেল কেন? আচ্ছা, ওর বয়স কত হবে? এই যে দেখুন, ছবিটা দেখুন। খুব ভালো করে মুখটা দেখিনি, কিন্তু মনে হলো বয়স ওই 30-এর বেশি তো হবে না। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো স্বাস্থ্য। একে মারার চেষ্টা করলে এও তো ছেড়ে দেবে না। তা ডাক্তার কি বলছেন? ডাক্তার এখনই বেশি কিছু বলতে পারছেন না, পুরোপুরি আনকনশাস তো। বললেন যে রক্তটা বাইরে দেখা যাচ্ছে সেটা খুব একটা চিন্তার কারণ হবে না। সমস্যা হলো ব্রেনে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, ক্লট আছে। তবে ওর মতে এটা আত্মহত্যার চেষ্টা নয়, কারণ ছোটোখাটো কাটা ছেঁড়া প্রচুর, মনে হয় খুব মারা হয়েছে। দেখ কাল কি খবর পাস। খাওয়া সেরে সকালের মিটিংয়ের মিনিটস দেখছিল শুভেচ্ছা। কিছু আনসলভড কেস আবার খুলতে হবে। পড়তে পড়তে চোখ তুলে সে দেখল প্রণব স্যার রাউন্ড দিয়ে এসে ঢুকলেন। স্যার বেশ লম্বা, একহারা চেহারা, কখনো তেমন রাগারাগি করেন না, তবে শানিত চোখে মানুষের ভিতর পর্যন্ত পড়ে ফেলতে পারেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। তোমার পেশেন্টের খবর কি? এবেলা যায়নি স্যার, তবে হাসপাতালে ফোন করেছিলাম, জ্ঞান আসেনি, এমনি স্টেবল আছে। আর ছেলেটির আইডেন্টিটি কিছু জানা গেল? না স্যার, ওই রাস্তায় সিসিটিভি বসানোর কাজ চলছে, কিন্তু এখনো চালু হয়নি। আশেপাশে বড় রাস্তাগুলোয় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ওই রাস্তায় প্রচুর গলি আর বাইলেন এসে মিশেছে। কে জানে কোথা থেকে এসেছিল। ফাঁড়ি থেকে ছেলেটির ছবি কাছাকাছি ক্লাবে পাড়ায় দেখানো হয়েছে, কিন্তু এখনও তো কেউ চিনতে পারেনি। আগামীকাল ওর জামা কাপড় চেক করব, যদি কিছু ক্লু থাকে। ছবি আর ডেসক্রিপশান সব থানায় পাঠিয়ে দিয়েছি, কোনো মিসিং কমপ্লেন তো আসেনি। বলছি স্যার, আমি সকালে হাসপাতাল ঘুরে তারপর আসব। ওকে, তুমি দেখো কি করা যায়। আর নতুন কেসটা শুনেছ? 70 বৃদ্ধা রমা দাসকে কেউ খুন করেছে, গলায় বুকে ছুরি চালিয়েছে। সে কি, বাড়িতে কেউ ছিল না? ছিল, বড় ছেলের বউ আর 3 বছরের নাতনি। আর বাকিরা? ওর 2 ছেলে। বড় ছেলে মার্চেন্ট নেভিতে, সে জাহাজেই থাকে বেশিরভাগ সময়। ছোট ছেলে পরিবার নিয়ে থাকে ইন্দোনেশিয়ায়, প্রায় বছর 2 হলো। ফলে রমা দেবী বড় বৌমা সোমা আর নাতনি পিয়াকে নিয়ে থাকতেন। আজ সকাল 8টা নাগাদ ঠিকই কাজের মেয়ে এসে অনেকবার বেল দিয়েও সাড়া পায়নি। সেই পাশের বাড়িতে জানায়, পাশের বাড়ির লোকই থানায় খবর দেয়।
দরজা ভেঙে দেখা যায় উপরের ঘরে রমাদেবী রক্তের স্রোতের মধ্যে পড়ে আছেন নিজের বিছানায়। পাশের ঘরে ছোট্ট পিয়া মুখ বাঁধা অবস্থায় বিছানায় পড়ে, তাকে বোধহয় ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল। এদিকে সোমাদাস বাইরের ঘরে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়েছিলেন। ভদ্রমহিলার অবস্থা দেখলে শিউরে উঠতে হয়। সারা গায়ে কালশিটে রক্তের দাগ, অরুণের পোশাক ছেঁড়া, তাতেও দাগ ভর্তি। জঘন্য অত্যাচার হয়েছে ওর উপরে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ইস, ভদ্রমহিলা কি অজ্ঞান ছিলেন? না, জ্ঞান ছিল, তবে কথা কিছু বলতে পারেননি বিশেষ। একটা ঘোরের মধ্যে আছেন। মেয়েকে কোলে নিয়ে কাঁদতেই থাকলেন। একবার বললেন বাধা দিতে গিয়ে এই অবস্থা। ডাকাতরা হয়তো 4 জন ছিল, উনি ঘুমের ঘরে সেটুকুই দেখেছেন। কিন্তু কিন্তু স্যার, আপনি তো বললেন কাজের লোক বেল দিয়েছে অনেকবার, তার মানে ডাকাতরা দরজা ভেঙে ঢোকেনি? দোতলার পিছন দিকে একটা আলাদা লোহার সিঁড়ি আছে, যার দরজা আছে ভাড়ার ঘরে। এই ধরনের সিঁড়ি আগে লোকের বাড়িতে থাকতো, আজকাল আর দেখা যায় না। এই রাস্তাটা নাকি ব্যবহার হয় না। বহুবার নাকি কথাও হয়েছে বন্ধ করে দেবার, কিন্তু করা আর হয়নি। সম্ভবত সেই পথেই ডাকাতদের আগমন। খাস কলকাতায় বৃদ্ধা খুন এবং নারী নির্যাতনের কেস। খবরের কাগজ, মিডিয়ায় প্রচণ্ড লেখালেখি হবে। অপরাধীকে তাড়াতাড়ি ধরতেই হবে। যাই হোক, তুমি দেখো ওই ছেলেটির পরিচয় জানা যায় কিনা। জ্ঞান এলেই জানা যাবে হয়তো। আমাকে আপডেটেড রেখো। ঝুমুর, রাজারাম হাসপাতালের দোতলায় মস্ত ক্যাফেটেরিয়া। সেখানেই কোণের টেবিলে ডাক্তার ঝুমুর মল্লিকের সঙ্গে একটা কফি নিয়ে বসেছে শুভেচ্ছা। এতক্ষণ হালকা ঠাট্টা তামাশা চলছিল দুজনের। এবার হাসি থামিয়ে শুভেচ্ছা প্রশ্ন করে, আচ্ছা এবার বলতো পেশেন্ট কেমন আছে? তোর এই অচিন দেশের রাজপুত্রের কেসটা না খুব একটা ভালো ঠেকছে না রে। আজ সকালে কিছুক্ষণের জন্য জ্ঞান এসেছিল, ধর ওই মিনিট 10, কিন্তু ব্ল্যাঙ্ক দৃষ্টি, কোনো কথায় কোনো রেসপন্স নেই। ডক্টর বসু বলছিলেন ক্লটগুলো অপারেশন করা যাবে না, ব্রেনের নাকি বেশ ডিপে আছে, তবে বাইরের চোটগুলো তাড়াতাড়ি হিল হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আর একটা ভালো কথা, জ্বর 2 দিন ধরে 100তেই আছে, বাড়েনি। আচ্ছা, তোরা ওর কোনো পরিচয় জানতে পারলি না? হতাশভাবে নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ে শুভেচ্ছা। একটু চুপ করে থেকে সে বলে, শোন না, একবার দেখে যাওয়া যায় ছেলেটাকে? যা দেখে আয় তোর রাজপুত্রকে, আমি বলে দিচ্ছি। আইসিইউর ভিতরটা বড় ঠান্ডা। ছেলেটা ডান দিকের শেষ বেডে শুয়ে আছে। পাশে এসে দাঁড়ায় শুভেচ্ছা। চোখের ফোলা ভাবটা আর নেই। মাথায় ব্যান্ডেজ, হাতে চ্যানেলের ওষুধ চলছে, মুখে হালকা দাড়ি গোঁফ, বড় বড় চোখ দুটো বোঝা, ভারী মায়াময় মুখখানা। কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসবে ভেবে পিছন ফিরতে যায় শুভেচ্ছা। ঠিক সেই সময় হঠাৎই চোখ মেলল ছেলেটা। তার দৃষ্টি যেন শুভেচ্ছার দিকেই। এক্সকিউজ মি, সিস্টার, সিস্টার বলুন। একবার এদিকে আসুন কি প্লিজ। হয়েছে? পেশেন্টের জ্ঞান এসেছে। কোন পেশেন্ট? এই যে ম্যাম, রোড অ্যাক্সিডেন্টের পেশেন্ট। কথাটা বলে ছেলেটার দিকে ফিরেই থমকে যায় শুভেচ্ছা। সিস্টার, আইসিইউর আরএমও সকলে এসেছেন, কিন্তু ততক্ষণে আবার চোখ বুজে নিয়েছে সে। শুভেচ্ছা বেরিয়ে আসে। ক্ষণকালের দৃষ্টিটা ভুলতে পারে না। সবাইকে না ডেকে নিজেই একটু কথা বলার চেষ্টা করলে ভালো হতো, কে জানে। এরপর থেকে দিনের রুটিন বেশ বদলে গেল শুভেচ্ছার। আজকাল 6টার মধ্যেই ঘুম ভেঙে যায়। স্নান সেরে ঘরের কাজ করে অবিশ্বাস্য দ্রুততায় তৈরি হয়ে সে বেরিয়ে পড়ে। থানায় যাওয়ার আগে প্রতিদিন হাসপাতালে গিয়ে ভিকটিমের সঙ্গে দেখা করাটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে।
আধ ঘন্টা মতো থাকে সেখানে। নিজে নিজেই রোজ কথা বলে যায়। মনে মনে সেই অচিন দেশের রাজপুত্রকে একটা নাম দিয়েছে শুভেচ্ছা, উর্চিষ্মান। বেশিরভাগ সময়ই ছেলেটার জ্ঞান থাকে না বা আচ্ছন্ন হয়ে থাকে। তবে আজকাল শুভেচ্ছা আসার সময়টুকুতে সে চোখ মেলে যায়, তাকিয়ে থাকে। এই যে আপনার নাম দিয়েছি অর্চিষ্মান, কিছু বলে তো ডাকতে হবে। তা নামটা ভালো? কেমন আছেন আজ বলুন তো? এরকম শুয়ে থাকলে তো আর চলবে না, বাড়ি যেতে হবে তো। তা বাড়ি কোথায় মনে আছে? নাম, ফোন নাম্বার কিছু যদি মনে পড়ে শুভেচ্ছা বলবেন কিন্তু। আপন মনে কথা বলতে বলতে উর্চিষ্মানের স্মৃতি ফেরানোর চেষ্টা করে, যদিও ফল হয় না। কেবিন থেকে বেরোনোর সময় সে ওচির দিকে তাকিয়ে বলে, আসি তাহলে, কিছু মনে পড়লে আমাকে বলবেন, কেমন? ভোরবেলা শুভেচ্ছার ঘুমটা ভাঙল প্রণব স্যারের ফোনে। হ্যাঁ স্যার, বলুন। শুভেচ্ছা, একটা চুরির ঘটনা ঘটেছে। আমি সেখানে যাচ্ছি, কবির আর অপলাকে নিয়ে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি থানায় চলে এসো। এদিকটা দেখে রেখো, আমি তোমাকে ফোন করে নেব। ঠিক আছে স্যার। মুখে কথাটা বলতে বলতে ঘড়ির দিকে তাকায় শুভেচ্ছা। মন খারাপ হয় তার। আজ আর হাসপাতালে যাওয়া হবে না। শুধু সেদিন সকালেই নয়, কাজের চাপে সেদিন সন্ধ্যায়, এমনকি পরদিন সকালেও হাসপাতালে যাওয়া হলো না শুভেচ্ছার। পরদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে একটা ফোন এলো শুভেচ্ছার ফোনে। বুকটা কেঁপে উঠল তার। কোনো খারাপ খবর নেই তো? হ্যালো, হ্যাঁ, কি হয়েছে ঝুমুর? তুই কোথায় শুভেচ্ছা? এই তো বাড়ি ফিরছি। কেন বলতো, কি হয়েছে? শোন, তোর পেশেন্ট ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। চ্যানেল টেনে খুলে হাত থেকে রক্ত বার করে ফেলছে, মুখ থেকে ওষুধ ফেলে দিচ্ছে, কাউকে কাছে আসতে দিচ্ছে না, কিছু খাচ্ছে না। এরকম তো ছিল না রে আগে। খোঁজ নিয়ে জানলাম তুই নাকি দুদিন আসিসনি, বোধহয় সেই জন্য এরকম করছে। একটা অদ্ভুত ভালো লাগা আর সেই সঙ্গে অন্যরকম একটা কষ্ট যুগপৎ আচ্ছন্ন করে ফেলে শুভেচ্ছাকে। মুখে সে বলে, শোন, আমি 6:30টার মধ্যে হাসপাতালে পৌঁছচ্ছি। ততক্ষণ তুই একটু দেখে রাখিস প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই একটু তাড়াতাড়ি আয় বাবা, প্লিজ। শুভেচ্ছা যখন হাসপাতালের সামনে পৌঁছলো ঘড়িতে তখন 6:35। বুক কাঁপছে তার। কেন তা সে জানে না। ধীর পায়ে আইসিইউতে ঢুকে বেডের কাছে গিয়ে দাঁড়ালো সে। ঝুমুর সেখানেই ছিল। বন্ধুকে দেখে ফিসফিস করে জানালো, ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, প্রেশার ভীষণ হাই। ঝুমুরের দিক থেকে চোখ সরিয়ে বেডের দিকে তাকালো শুভেচ্ছা। সামনের মানুষটাকে যেন চেনা যাচ্ছে না। কেমন পাগলের মতো চোখ, চ্যানেলের জায়গায় ব্যান্ডেজ করা, মাথায় বড় চুল, অবিন্যস্ত গোঁপদাড়িতে যেন অচেনা উচ্ছিষ্মান। চোখ ঘুরিয়ে সেও দেখতে পেল শুভেচ্ছাকে, আর তাকে দেখেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। মুখ ঘুরিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে রইল যেন কোনো শিশু। ঝুমুর শুভেচ্ছাকে চোখের ইশারা করে বাকি নার্সদের নিয়ে বেশ কিছুটা দূরে চলে গেল। শুভেচ্ছা ব্যাগ রেখে সামনের টুলে বসে বলল, অর্চিষ্মান, এদিকে তাকান দেখি। রাগ করেছেন আমার ওপর? আপনি কি বাচ্চা ছেলে? চ্যানেল খুলে দিয়েছেন, এতখানি ব্যান্ডেজ, এরকম কেন করেছেন? উত্তর মিলল না। উর্চির চোখ এখনো দেওয়ালের দিকে। রাগ করেছেন আমি আসিনি বলে? আমি তো পুলিশে চাকরি করি, দুদিন বাইরে ডিউটি ছিল, তাই আসতে পারিনি। এদিকে ফিরুন, ফিরুন বলছি, না হলে কিন্তু আর কোনোদিন আসবো না অর্চিষ্মান। এবার ধীরে ধীরে শুভেচ্ছার দিকে মুখ ফেরায় উচ্ছিষ্মান। এই তো লক্ষ্মী ছেলে, আর যেন কখনো এরকম না শুনি। আচ্ছা বাবা, এবার থেকে রোজ আসবো।
কিন্তু আর যদি এমন করেন আর কিন্তু দেখতে পাবেন না আমাকে। দাঁড়ান, খাবার আর ওষুধ দিতে বলি। সিস্টার, একটু এদিকে শুনবেন প্লিজ। আইসিইউ থেকে বেরিয়ে ঝুমুরের সঙ্গে ক্যাফেটেরিয়ায় এসে বসে শুভেচ্ছা। কি বুঝছিস বলতো ঝুমুর, কি অবস্থা ছেলেটার? শোন, ছেলেটার বয়স তো 30-এর বেশি হবে না, তাই বাইরের উন্ড সব তাড়াতাড়ি হিল হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। অ্যাক্সিডেন্টের ফলে ওর ব্রেনের রাইট সাইডে একটা ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, বলেছিলাম তো তোকে। সিটি স্ক্যানে দেখাও গেছে। প্যারালাইসিস কিছু হয়নি, তার জন্য ওষুধও চলছে। 3-7 মধ্যে হয়তো ইমপ্রুভ করবে, দেখা যাক। কিন্তু আর একটা মুশকিল হচ্ছে, ছেলেটা কোনো কথা বলে না। মানে আমাদের অন্য ডাক্তারেরা এসে দেখে গেছেন, মনে হয় না কথা বলা বা শোনায় কোনো সমস্যা আছে। কে জানে, হয়তো ডিপ মেন্টাল শকে আছে, কিন্তু তার জন্য আবার সাইকিয়াট্রিক অ্যানালিসিস করতে হবে। ও কিন্তু শুনতে পায়, মানে আমি যা বলি মোটামুটি রেসপন্স করে, আর বাংলাও বোঝে, কিন্তু কোনো কথা বলে না। আমাদের স্পিচ থেরাপিস্ট আসবেন কাল, দেখা যাক কি বলেন। পরদিন সকালেও অভ্যাস মতো থানায় যাওয়ার আগে হাসপাতালে গেল শুভেচ্ছা। আইসিইউ থেকে বের করে আজ সাধারণ বেডে দেওয়া হয়েছে অর্চিকে। হাসপাতাল থেকে বেরোনোর আগে রিসেপশনের মেয়েটা ডাকে শুভেচ্ছাকে। ঝুমুর নাকি একবার দেখা করে যেতে বলেছে। ঝুমুরের সঙ্গে কথা বলে বেরিয়ে শুভেচ্ছা দেখল 9টা বেজে গেছে, আধ ঘন্টার মধ্যে থানায় পৌঁছতে হবে। কিন্তু স্কুটিতে ওঠার আগেই ফোনটা বেজে উঠল তার। প্রণব স্যার। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। তুমি কোথায় শুভেচ্ছা? স্যার রাস্তায় আছি, ওই 9:30টার মধ্যেই পৌঁছবো। আচ্ছা শোনো, একটা চুরির ঘটনা ঘটেছে বিখ্যাত গায়িকা মধুমালা মিশ্রর বাড়িতে। চুরি গেছে ওর হারমোনিয়াম আর বেশ কিছু গয়না। ভদ্রমহিলা ফোন করে জানিয়েছেন। আমি অপর্ণার কবির যাচ্ছি। আমি যাব স্যার? না, আমরা ম্যানেজ করে নিচ্ছি। তুমি বরং রমা দাসের কেসটা দেখো তো একবার। ফরেন্সিক রিপোর্ট, কল ডিটেলস এগুলো দেখা হয়েছে, তবু আরেকবার সব দেখে না। কেসটা কিছুতেই এগোচ্ছে না। তোমার অবজারভেশন আমাকে জানিও। ঠিক আছে স্যার। ফোন রেখে স্কুটিতে চাপে শুভেচ্ছা। তার মাথায় অনেক চিন্তা ঘুরছে। আজ ঝুমুর অনেক কিছু বলছিল। অর্চিষ্মান অনেক সুস্থ হয়ে গিয়েছে, ওর স্পিচ থেরাপি করতে হবে, আনুষঙ্গিক কিছু চিকিৎসাও চলবে, কিন্তু তার জন্য বেশি দিন হাসপাতালে থাকার দরকার নেই। এটা বেসরকারি হাসপাতাল, এখানে খরচও অনেক। যেহেতু রাস্তা থেকে রোগীকে পাওয়া গিয়েছে, পুলিশ তাকে ভর্তি করেছে এবং তার পরিচয়ও জানা যায়নি, সেই জন্য খরচের বেশিরভাগ হাসপাতাল নিজেই বহন করেছে। সরকার থেকেও কিছু ফান্ড এসেছে, তবে এইভাবে অনির্দিষ্টকাল চলা সম্ভব নয়, বিশেষত রোগী যখন এখন ভালো আছে। আগামী 3 দিনের মধ্যে তাই অর্চিষ্মানকে ছেড়ে দেওয়া হবে। এবার সে কোথায় যাবে তা পুলিশকেই দেখতে হবে। সত্যি, একজন প্রায় সুস্থ যুবকের দায়িত্ব কেনই বা একটা হাসপাতাল নিতে যাবে, মনে মনে ভাবে শুভেচ্ছা। আবার পরক্ষণেই তার মনে হয়, রাস্তায় ছেড়ে দিলে অর্চিষ্মান যদি কোনো বিপদে পড়ে, যদি রাস্তার পাগলে পরিণত হয়। মনের দোটানা কিছুতেই কাটে না তার। সেদিন লাঞ্চের পরে শুভেচ্ছাকে ডেকে পাঠালেন প্রণব। স্যার আমায় ডেকেছিলেন? ইশারায় শুভেচ্ছাকে বসতে বলেন প্রণব, তারপর কাজ থামিয়ে বলেন, হ্যাঁ, রাজারাম হসপিটাল থেকে মেল এসেছে। আগামীকাল বা পরশু ওই পেশেন্টকে ছেড়ে দিচ্ছে ওরা। এখন কেমন অবস্থা ছেলেটির, কিছু মনে পড়লো? না স্যার, কিছুই মনে পড়েনি, কথাও বলে না। হাসপাতাল থেকে কাগজ কলম দেওয়া হয়েছিল, ছেলেটা লেখাপড়া জানে, ওরা এবিসিডি লিখতে বলেছে, লিখতে পেরেছে। সাধারণ কিছু শব্দও লিখতে বলা হয়েছিল, সেটাও পেরেছে।
এমনকি অঙ্কও পারছে, অথচ যখনই বলা হয়েছে তোমার নাম লেখো বা ঠিকানা লেখো বা বাড়ির কথা লেখো, হাঁ করে তাকিয়ে থাকছে। যাই হোক, আমাদের আর কিছু করার নেই, ছেড়ে দিলেও নিজে বুঝে নেবে। নাবালক তো নয় যে হোমে পাঠাবো। স্যার বলছি, আমরা কিছু করতে পারি না? মানছি নাবালক নয়, কিন্তু অসহায় মানুষ তো একজন। প্রণব চিন্তিত মুখে তাকিয়ে থাকেন। শুভেচ্ছার চিন্তা কোথাও তাকেও স্পর্শ করে যায়। মুখে বলেন, দেখি কি করতে পারি, কিছু হলে তোমাকে জানাবো। আচ্ছা শোনো, কাল সকালে রমা দাসের বাড়িতে তোমাকে যেতে হবে। রমা দাসের বাড়িতে যাওয়ার কারণ হলো খুনের ঘটনায় এখনও কাউকে ধরা যায়নি। খুনিদের উদ্দেশ্যও খুব একটা স্পষ্ট নয়। ঘটনাটা নিয়ে মিডিয়ায় যথেষ্ট লেখালেখি চলছে। মৃতার ছোট ছেলেও এখানে আসার পর থেকেই বেশ তাগাদা দিচ্ছেন। অথচ ঘটনার একমাত্র সাক্ষী সোমা দাস তেমন কিছুই বলতে পারছেন না। কেবল বলেছেন আততায়ীরা সংখ্যায় 4 জন ছিল। তাদের বয়স কম, মুখ মুখোশে ঢাকা, পরনে সাধারণ প্যান্ট শার্ট। সোমা পিয়াকে নিয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে যায়। নাইট ল্যাম্পের আবছা আলোয় তাঁরা দেখেন ঘরে 2 জন কালো মুখোশ পরা লোক। একজন সোমার দিকে বন্দুক তাক করে, আর একজন ঘুমন্ত পিয়ার মুখে কিছু একটা স্প্রে করে দেয়। তখনই আরও 2 জন ঘরে ঢোকে। তারা সোমার গা থেকে গয়না খুলে নেয়, আলমারি খুলে টাকা পয়সা নেয়। তারপর তাকে টানতে টানতে বাইরের ঘরে এনে মুখ হাত পা বেঁধে রেখে চলে যায়। সেই কেস নিয়েই কবির আর শুভেচ্ছার সঙ্গে আরও একবার আলোচনা করছিলেন প্রণব গড়াই। স্যার, বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। যেমন? ডাকাতরা রমা দাসকে মারল কেন? তার 3টে কারণ হতে পারে। 1, ভদ্রমহিলা তাদেরকে আটকাতে এমন কিছু করেছিলেন যে তারা ক্ষেপে গিয়েছিল। 2, তিনি কাউকে চিনে ফেলেছিলেন, সাক্ষী যাতে না থাকে তাই তাকে মারা হয়। আর 3, তারা ভদ্রমহিলাকে মারার জন্যই এসেছিল। হয় কোনো প্রতিশোধ নেওয়ার ব্যাপার বা সুপারি কিলার। ডাকাতিটা হচ্ছে এখানে ধোঁকার টাটি। স্যার আমারও একটা প্রশ্ন আছে, সেটা হলো সোমাকে লিভিং রুমে এনে বাঁধা হলো কেন? শোবার ঘরেই তো বাঁধা যেত। প্রথমেই কবিরের কথায় আসি। বয়স্ক মানুষ, এমন কি বাধা দেবেন যে তাকে ছুরির আঘাতে একেবারে খুন করে ফেলতে হবে, তা আমার মাথায় ঢোকেনি। দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট ভ্যালিড, কিন্তু বৃদ্ধাকে কে মারতে চাইবে বলো তো? তিনি খুবই নির্বিরোধী ভালো মানুষ ছিলেন। পাড়াপড়শি, ছেলের বউ, কাজের লোক সবাই এক বাক্যে জানাচ্ছে শান্ত ঠান্ডা মানুষ। তিনি সাট্টা ডন নন, নেতা নন, বিরাট কোনো সম্পত্তির মালিক নন। তাকে মারতে সুপারি কেন দেওয়া হবে সেটা একটা অদ্ভুত ব্যাপার। ওই বাড়ির সবার মোবাইল ট্র্যাক করে এখনো কিছুই পাইনি। আজ শুভেচ্ছাও দেখেছে, খুবই মামুলি সাধারণ কল। সুপারিটা তাহলে দিল কি? প্রণব গড়াইয়ের কথা শুনতে শুনতেই কপালে ভাঁজ পড়ছিল 2 জনেরই। তাদের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন। শুভেচ্ছার প্রশ্নের উত্তর হলো, কথাটা ভেবে দেখার মতো। এটা আমার মাথাতেও আসেনি। সত্যি তো, শোবার ঘর থেকে টেনে বসার ঘরে এনে বাঁধা হলো কেন? ভাবতে হবে, আরো ভাবতে হবে। আচ্ছা, এবার তোমাদের একটা সাংঘাতিক খবর দিই। সোমা এবং পিয়া 2 জনকেই শারীরিক পরীক্ষা করানো হয়েছিল। পিয়ার এমনি কিছু হয়নি, ক্লোরোফর্মের ঘোর কাটতেই সব ঠিক। কিন্তু সোমা তো ভিজিবলি খুব উন্ডেড ছিলেন, মনে হয় যেন মারধর করা হয়েছিল, সারা গায়ে কালশিটে। ডক্টর শ্রাবণী বাগচি আজ আমাকে জানালেন যে ওর ধারণা সোমাকে রেপ করা হয়েছিল এবং একাধিক লোক সেটা করেছিল। সেই জন্য ও শরীরে অত ক্ষত চিহ্ন। রিপোর্ট পেয়েছেন উনি, একাধিক সিমেন্ট স্যাম্পেল পাওয়া গেছে। কিন্তু শ্রাবণীর প্রশ্নের উত্তরে সোমা কিছুতেই সেটা স্বীকার করতে চাননি। বারবারই বলছেন ওরা চাবি ইত্যাদির জন্য মারধর করে, কিন্তু রেপ হয়নি। প্রশ্ন হলো, সোমা এটা কেন স্বীকার করতে চাইছেন? স্যার সোমার অস্বীকার করার কারণ তো সহজেই অনুমেয়। সে মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ,
একটি বাচ্চার মা। এই খবর কে কেমনভাবে নেবে, ওর স্বামী মেনে নেবে কিনা, এসবই ভেবেছে হয়তো। হতে পারে। আমি অস্বীকার করছি না যে ব্যাপারটা সেন্সিটিভ। দেখো, এই জন্যই হয়তো ওকে টেনে লিভিং রুমে আনা হয়। 4 জন মানুষ, যদি এরা মানুষ নামের অযোগ্য, তবু এতজনের এই দুষ্কর্ম করতে কিছুটা জায়গার প্রয়োজন। সেটা ওই ছোট ঘরে সম্ভব ছিল না, এটা কারণ হতে পারে। আচ্ছা স্যার, এই সোমার বাপের বাড়ি কোথায়? কে কে আছে সেখানে? সোমার বাপের বাড়ি মন্দারপুর গ্রামে। ট্রেন বা বাস ধরলে ঘণ্টাখানেকের রাস্তা। গ্রামের বাড়িতে ওর মা একাই থাকেন, বাবা নেই। ছোট বোনের সম্প্রতি বিয়ে হয়েছে কাছাকাছি গ্রাম শিয়াখালাতে। ভগ্নিপতি হোমিও ডাক্তার, বসার মন্দ নয়। যাই হোক, শোনো শুভেচ্ছা, আগামীকাল তুমি সোমা দাসকে জেরা করবে। খুব সহানুভূতির সঙ্গে আসল কথা বের করার চেষ্টা করবে, কেমন? হঠাৎ করে 4 জন এসে একটা খুন আর ধর্ষণ কেন করলো? কিছু তো একটা ব্যাপার আছে নিশ্চয়, কোনো পুরনো শত্রুতা হতে পারে। ওকে স্যার। কাজের দায়িত্ব পেয়ে আনন্দের সঙ্গে সঙ্গে শুভেচ্ছার একটু মন খারাপও হয়। আগামীকাল তাহলে আর হাসপাতালে যাওয়া হবে না। পরদিন সকালবেলায় শুভেচ্ছা আর অপর্ণা দাস বাড়িতে পৌঁছে গেল। দুজনেই সাদা পোশাকে এসেছে। দোতলার বসার ঘরে বসে অপেক্ষা করছিল ওরা। একটু পরে সোমা এসে ঢুকলেন। ভদ্রমহিলা লম্বায় 5'3" বা 4 হবেন। গায়ের রং ফর্সা, দোহারা চেহারা। একটা কালো রঙের হাউস কোট পরে আছেন। মুখ পাথরের মতো, কপালে গালে বেশ কিছু ক্ষত চিহ্ন। কথা বলার ইচ্ছা যে তার নেই তা বেশ বোঝা যাচ্ছিল। বারবার তিনি বলে চলেছেন, যা জানি সবই তো বলেছি, তবু কেন বিরক্ত করছেন বলুন তো? আমার আর কিচ্ছু বলার নেই। সবে গতকাল শ্রাদ্ধ শান্তি হয়েছে, এখন আমার মেয়েটাকে একটু দেখতে হবে। প্লিজ প্লিজ আপনারা চলে যান। সোমার মুখোমুখি সোফায় বসেছিল শুভেচ্ছা আর অপর্ণা। শুভেচ্ছা নিজের জায়গা থেকে উঠে এবার সোমার পাশে গিয়ে বসে। দিদি, আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন। আমাকে পুলিশ ভাববেন না, আমাকে আপনার ছোট বোনের মতো ভাবুন। আমাকে সবটা খুলে বলুন প্লিজ। সবটা না জানালে এই অপরাধীরা তো ধরা পড়বে না। আমি কি আর বলবো, আমি আবছা আলোয় তেমন তো কিছু দেখতে পাইনি। দেখলেও কারোর মুখ এখন আর মনে করতে পারছি না। মুখোশ পরা ছিল তো সবাই। ঘুম ভেঙে দেখলাম মুখোশ পরা যমদূতের মতো 4টে লোক। আপনার মা কোথায় দিদি? মা মা এই ঘটনার পরে আমার কাছে এসে আছেন। আচ্ছা, আর আপনার বোন? ও তো ওর শ্বশুর বাড়িতে। হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছেন কেন? ও কিছু জানে না। দিদি, আমি জানি আপনাকে শারীরিক অত্যাচার করা হয়েছে, এটা আপনি কাউকে জানাতে চান না। আপনার স্বামী ফিরে এসে কিছু বলবেন এটাই ভাবছেন কি? কিন্তু সত্যিটা তো সবার সামনে আসা প্রয়োজন। শুভেচ্ছার কথায় সোমার অন্ধকার মুখ আরও অন্ধকার হয়ে উঠল। তারপর 2 হাতে মুখ ঢেকে ফেললেন তিনি। চাপা কান্নায় কেঁপে কেঁপে উঠছে তার শরীর। বিশ্বাসঘাতক, সবাই বিশ্বাসঘাতক। বিখ্যাত গায়িকা মধুমালা মিশ্রের বাড়িটা ঘুরে দেখছিলেন ইন্সপেক্টর কবির সান্যাল। 2 তলা বিশাল বাড়ি, বাগান দিয়ে ঘেরা, চারপাশে উঁচু প্রাচীর। বাড়িটা বেশ অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে। বাস রাস্তা থেকে সামান্য ভেতরে হলেও আশপাশে তেমন কোনো বাড়ি নেই। কিছু ফাঁকা জমি আর পুরনো একটা শিব মন্দির আছে। এখানে চুরি করাটা বেশ সুবিধাজনক। এই বাড়িতে থাকেন মধুমালা, তার ছেলে সুমিতাভ আর সুমিতাভর স্ত্রী রাত্রি। আচ্ছা ম্যাডাম,
আপনি এত টাকার সোনার গয়না বাড়িতে রেখেছিলেন কেন? মধুমালা মিশ্রের বয়স আন্দাজ 60। ধ্রুপদী সঙ্গীতে, বিশেষত খেয়ালে তার নাম যথেষ্ট, কণ্ঠস্বরও মধুর। কবির নিজেও বহুবার তার গান শুনেছেন, কিন্তু এই প্রথমবার সামনে থেকে তার গলা শুনে তিনি চমকে উঠলেন। সে কৈফিয়ত কি আপনাকে দেব? আমার শো ছিল, তাতে পড়ার জন্য কিছু গয়না এনে রেখেছিলাম। চুরি হবে কেন? আমার হারমোনিয়ামটা পর্যন্ত নিয়ে গেছে। 3 দিন হয়ে গেল, চোর ধরার নাম নেই। যত সব আজগুবি প্রশ্ন। কবির কিছু বললেন না। বাড়িটা ভালো করে পরীক্ষা করেও নতুন কিছুই পাওয়া যায়নি। আগে যা রিপোর্ট ছিল তাই। চোর সম্ভবত পাইপ বেয়ে দোতলার খোলা বারান্দায় উঠেছে। বারান্দা সংলগ্ন উত্তরের ওই ঘরে কেউ থাকে না। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। চোর যন্ত্রপাতি দিয়ে দরজার লক খুলেছে, তারপর পাশের শোবার ঘরে গিয়েছে। পায়ে ব্যথার জন্য মধুমালা এখন একতলাতেই থাকেন, কিন্তু তার আলমারি আর বড় খাটটা এখনো ওপরেই রয়েছে। চোর কাঠের আলমারির লক ভেঙে লকার থেকে গয়না নিয়েছে। তারপর সম্ভবত একতলায় নেমে গানের ঘর থেকে হারমোনিয়াম নিয়ে তার মধ্যে গয়না রেখে সুটকেসের মতো সেটাকে হাতে ঝুলিয়ে বেরিয়ে পড়েছে সদর দরজা দিয়ে। হয়তো বাইরে তার কোনো সাকরের অপেক্ষায় ছিল, বা হয়তো সে একাই ছিল। সারা বাড়ির, বিশেষ করে যে ঘর দুটিতে অপরাধ ঘটেছিল তাদের ছবি তুলে এবং সকলের হাতের ছাপের নমুনা নিয়ে কবির ফিরে এলেন। রমা দাসের মৃত্যুর তদন্তে শুভেচ্ছা একটা নতুন দিক খুঁজে পেয়েছে। মনে হচ্ছে এই পথেই সাফল্য আসবে। তাকে উৎসাহ দিতেই তার একটা আবদার মেনে নিয়েছেন প্রণব। সেই সুখবর জানাতেই এখন হাসপাতালে চলেছে শুভেচ্ছা। আজ অর্চিকে ছেড়ে দেবে হাসপাতাল থেকে। হাসপাতালের খাতায় এখনও তার নাম দ্য ডাম্ব রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম। যে জামাকাপড় পরে সে হাসপাতালে ভর্তি হয়েছিল সেটা রক্তে আর ধুলোয় নষ্ট হয়ে গিয়েছিল। তাই শুভেচ্ছা নিজের পয়সায় 2-3 সেট জামাকাপড় এনেছে অর্চির জন্য। হাসপাতাল থেকে বেরিয়ে একটু বিস্মিত লাগছিল শুভেচ্ছার। ও যা করছে তা ঠিক করছে তো? মাও এই বিষয়ে খুশি নয়। একবার অর্চির দিকে তাকালো শুভেচ্ছা। সত্যি খুব সুন্দর লাগছে অর্চিকে। সাদা টি শার্ট, নীল জিন্সের প্যান্ট, সদ্য কামানো সবুজাভ গাল, পিঠে ব্যাকপ্যাক আর মুখে হাসি নিয়ে সে দিব্যি হাঁটছে। দেখে মনে হচ্ছে যেন বাড়ির লোকের সঙ্গেই বাড়িতে ফিরে যাচ্ছে। শুভেচ্ছাদের বাড়িটা ছোট হলেও একটা গ্যারাজ করেছিলেন বাবা। গাড়ি অবশ্য কোনোদিনই ছিল না তাদের, তবে সেই গ্যারাজটার সঙ্গেই একটা ছোট টয়লেট যোগ করে পরে পেইং গেস্ট রাখা হতো। এখন অবশ্য দীর্ঘদিন ফাঁকাই পড়ে আছে। গত 2 দিন ধরে সেটা গোছগাছ করেছে শুভেচ্ছা। একটা তক্তপোষ আর টেবিল চেয়ার আগে থেকেই ঘরে ছিল। বাবার পুরনো ছোট একটা আলমারি যোগ হয়েছে শুধু। তক্তপোষের উপরে একটা পাতলা তোষক আছে, ছাপা চাদর দিয়ে ঢাকা। একটা টিউবলাইট আর টেবিল ফ্যানও আছে। আপাতত এই ঘরেই অর্চির থাকার বন্দোবস্ত হয়েছে। ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে হাসি ফুটল অর্চির মুখে। তার মানে ঘরটা ওর বেশ পছন্দ হয়েছে। মাকে ডেকে এনে আলাপ করিয়ে দিল শুভেচ্ছা। দেখল আলাপের পর মায়েরও বেশ পছন্দ হয়েছে অর্চিকে। ধীরে ধীরে সব ব্যবস্থাই হয়ে গেল। গ্যারাজ ঘরের আলাদা দরজা আছে বাড়ির পিছন দিকে। সেই দরজায় তালা লাগিয়ে নিজের মতোই বেরোতে পারে অর্চি। সকালে মা ভিতরের দরজা দিয়ে ওকে চা জল খাবার দেয়। খেয়ে দিয়ে তৈরি হয়ে ও কাজে যায় 10টার মধ্যে। শুভেচ্ছার বাবার একটা পুরনো সাইকেল ছিল বাড়িতে, সেটাই সারিয়ে সুরিয়ে দেওয়া হয়েছে। অর্চির মিনিট 25 লাগে সাইকেল চালিয়ে পৌঁছতে।
পথটা ওকে শুভেচ্ছাই দেখিয়ে দিয়েছে। আপাতত ডেটা এন্ট্রির একটা কাজ জোগাড় হয়েছে মিউনিসিপ্যালিটি অফিসে, সরকারি কাজ, তবে থানার বা মিউনিসিপ্যালিটির নয়। তা সত্ত্বেও পুলিশ বিভাগকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাই শুভেচ্ছার অনুরোধে প্রণব 1 মাসের জন্য অর্চিকে কাজটা দিয়েছেন। অর্চির আগে থেকেই আরও একটি ছেলে সেই একই কাজ করছে, সেই শিখিয়ে দিয়েছে অর্চিকে। কাজটার জন্য ফর্ম প্রতি সামান্য মজুরি আর দুপুরের খাওয়া বরাদ্দ। রাতের জন্য শুভেচ্ছা পাড়ার দোকানে কথা বলে নিয়েছে, সেখানেই রুটি তরকারি খেয়ে নেয় অর্চি। বাড়িতে আনার পরে ওর মধ্যে অনেক পরিবর্তন দেখে শুভেচ্ছা। শান্ত, চুপচাপ, নিজের মনেই থাকে। শুভেচ্ছাকে কখনো বিরক্ত করে না। কখনো দেখা হলে শুভেচ্ছার দিকে তাকিয়ে হাসে, আর কিছু নয়। শেষ হলো লেখিকা ঋতুপর্ণা রুদ্রের কাহিনী অন্ধকারের উৎস হতে প্রথম পর্ব। অনেকগুলো রহস্য দানা বেঁধেছে একসঙ্গে। পরিচয়বিহীন সেই তরুণ আসলে কে? কিভাবেই বা আহত হয়েছে সে? 70 বৃদ্ধাকেই বা কেন খুন হতে হলো হঠাৎ? গায়িকা মধুমালা মিশ্রের বাড়ির চুরির রহস্যের জট কাটবে কিভাবে? সব উত্তর নিয়ে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আসছে আগামী শনিবার ঠিক সন্ধে 6টায়। নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আর আজকের পর্বে শুভেচ্ছার চরিত্রে অভিনয় করেছে দেবস্মিতা দাস, প্রণব গড়াইয়ের ভূমিকায় মানব নারায়ণ সেন, কবিরের ভূমিকায় প্রীতম মণ্ডল, মধুমালা দেবীর চরিত্রে স্বপ্না বিশ্বাস, সিস্টার ও সোমার চরিত্রে সুচিস্মিতা এবং ঝুমুরের ভূমিকায় ও গল্প পাঠে ছিলাম আমি, দেবস্মিতা। আজকের পর্ব আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান আমাদের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে হাইপ দিয়ে দেবেন প্লিজ। আর আপনার প্রিয় মানুষদের কাছে গল্পটা পৌঁছে দেওয়ার জন্য ক্লিক করুন শেয়ার অপশানে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মরীচিকা। গল্পের আসরে সবাইকে নিমন্ত্রণ।